আপনারা শুনছেন ভূতেশ্বর প্রেজেন্স। সত্যি ভূতের ঘটনা। নমস্কার, তোমাদের সাথে আছি আমি ভূতেশ্বর। আজ আবার হাজির হয়েছি সত্যি ভূতের ঘটনার এপিসোড 21 নিয়ে। তো চলো আজকের ঘটনা শুনে আসা যাক। আজ যে ঘটনাটা বলতে চলেছি, এই ঘটনাটা আমাদের দক্ষিণ 24 পরগনায় অন্তর্গত সুন্দরবনের নিকটবর্তী একটি গ্রামের ঘটনা। গ্রামের নাম লাট নম্বর 126। নামটা যতটা অদ্ভুত, এই গ্রামটাও ততটাই অদ্ভুত। দক্ষিণ 24 পরগনায় বহু লোকের মুখে আজও লাট অঞ্চল বা লাটের মানুষ কথাটি প্রচলিত। এই লট থেকেই লাট কথাটি এসেছে। তাই লাট অঞ্চল বলতে সুন্দরবন এলাকাকে এবং লাটের মানুষ বলতে সুন্দরবন এলাকার বাসিন্দাকেই বোঝানো হয়। গ্রামের অধিকাংশ মানুষেরা সুন্দরবনে কাঠ কাটে, মধু সংগ্রহ ও চাষাবাদ করে নিজেদের জীবিকা নির্বাহ করে। তেমনি তাদের মধ্যে একটি অংশ বিদ্যাধারী নদী ধরে বঙ্গোপসাগরে মাছ ধরতে আসে। তারা মাছ ধরে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে, আর এইভাবেই তাদের সংসার চলে। তবে এই মাছ ধরতে গিয়ে জেলেরা মাঝে মাঝে নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়। কখনো কখনো ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবি হয়, আবার কখনো কখনো কেউ কুমিরের শিকার হয়। আগে জলদস্যুর কবলে পড়ত, এখন আর এদিকে সেটার প্রকোপ নেই বললেই চলে। তবে মাঝিরা মাঝে মাঝে রাতের বেলা মাছ ধরতে এসে তারা এমন সব ঘটনার শিকার হয় যা বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। সেই সব ঘটনা অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা হিসেবে আখ্যায়িত হয়ে থাকে। এইসব ঘটনার মাধ্যমে তাদের জীবনও বিপন্ন হয়। আর আজ তাদের জীবনে ঘটে যাওয়া সেই সমস্ত ভৌতিক, অলৌকিক, অমীমাংসিত কিছু গল্পই তোমাদের শোনাতে চলেছি। আশা করি এমন ভয়াবহ ঘটনা শুনে তোমাদের মনে ভয়ের উদ্রেক হবে। তবে সবাই নিজের সাবধানতা নিয়ে আজকের ঘটনাগুলো শুনবেন। তবে আজকের এই ঘটনাগুলো আমার নিজের চোখে দেখা নয়, ঘটনাগুলো আমার এক আত্মীয়ের কাছে শোনা। তিনি এসব ঘটনা নিজের চোখে দেখেছেন, আর তিনিই আমাকে বলেছেন। তার বাড়ি সুন্দরবনের সেই গ্রামে। তিনিও ওই জেলেদের একজন। তিনিও তাদের সাথে নদীতে মাছ ধরতে যায়, বনের মধ্যে বিচরণ করে। নানা রকম ঘটনার সম্মুখীন হয়েছেন। সম্পর্কে তিনি আমার দূর সম্পর্কের কাকা হয়। তার নাম নিশীথ বাগ। বাবার কোন সম্পর্কের মাসির ছেলে তিনি, আর তাই আত্মীয়তার খাতিরে তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে আসতো আর তাদের গ্রামে যাওয়ার কথা বলতো। কিন্তু আমাদের সেখানে যাওয়া হয়নি। পড়াশোনা ও বাবার কাজের জন্য সুযোগ করে উঠতে পারিনি। তবে নিশীথ কাকার কাছে তার গ্রাম সম্পর্কে অনেক কথা শুনেছি। যখন গ্রামের কথা শুনতাম তখন ইচ্ছে হতো তাদের গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চলে যাই। তবে একদিন কথায় কথায় তার সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা ও গ্রামের মধ্যে ঘটা অস্বাভাবিক ঘটনার কথা আমাকে বলে, যা শুনে সত্যি আমি ভয় পেয়েছিলাম। আজ ওই নিশীথ কাকার বলা ঘটনাই তোমাদের বলছি। তিনি যেভাবে ঘটনাগুলো শুনিয়েছিল আমিও সেভাবেই বলছি ঘটনাগুলো। তিনি বলেছিল, আজ যে ঘটনাটা তোমাকে বলছি তা কতটা যে তুমি বিশ্বাস করবে তা আমি ঠিক জানি না। তবে এই ঘটনার কথা আমাদের গ্রামের সকলেই জানে, এখনো সকলেই বিশ্বাস করে। আসলে আমাদের গ্রামটা যত সুন্দর তার থেকে বেশি রহস্যে ঘেরা। চারিদিকে যেন রহস্যের মায়াজালে আবদ্ধ।
তবে এই ঘটনাটা ঘটে বিভাসের সাথে। সেও আমাদের মতো একজন জেলে। তার বয়স 30-এর কাছাকাছি। ছোটোখাটো শরীর, গায়ের রং কৃষ্ণবর্ণ, তবে মুখে সর্বদা মলিন হাসি বিদ্যমান। যাই হয়ে যাক না কেন, তাতে তার হাসি কখনো হারায় না। তার বাড়িতে বউ, বাচ্চা, বাবা মা সবাই আছে, আর সে একাই তার সংসার চালায়। মহামূল্যবান সম্পত্তি বলতে তার ছোট্ট একটা ডিঙি নৌকা আছে। তাই নিয়ে রাতের বেলা মাছ ধরতে যায়, আর যা মাছ পাই বাজারে বিক্রি করে সংসার চালাই। বিভাসের বাড়ি নদীর কাছেই। আমরা যখন ওদের বাড়ির সামনে দিয়ে নদীতে যেতাম, তখন তার সাথে কথা হতো। নদীর কী অবস্থা, কোথায় কেমন মাছ পাওয়া যাচ্ছে না যাচ্ছে, সব কিছুই ওর নখদর্পণে থাকতো। তাই মাঝে মাঝে ও আমাদের দলে যোগ দিত, আবার কখনো কখনো একা একাই মাছ ধরতে চলে যেত। তবে যেদিনের কথা বলছি, সেদিন সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। বর্ষার সময় নদীতে মাছ খেলে বেড়ায়, আর এই সময় মাছ ধরতে গেলে অনেক বেশি মাছ পাওয়া যায়। সন্ধ্যার পর বিভাস কাউকে না বলে নিজে একা একাই নদীতে মাছ ধরতে চলে যায়। যাওয়ার সময় সাথে নেয় তার ছোট্ট ছাউনি দেওয়া ডিঙি নৌকা, জাল আর একটা হ্যারিকেন, সাথে বৈঠা। বড়দা সবসময় নৌকায় থাকে। বিভাসের ঝিরঝিরে বৃষ্টির মধ্যে নৌকার ছাউনির নিচে বসে কোনো রকমে বৈঠা নেড়ে সামনের দিকে এগিয়ে চলেছে। টুপটাপ করে বৃষ্টি পড়ছে। নদীর জলে বৃষ্টি পড়ার অদ্ভুত শব্দে তার মনটা ফুরফুরে হয়ে গিয়েছে। তার মনে গানের কলি গুনগুন করে সে এগিয়ে যাচ্ছে। এই বৃষ্টির সময় নদী ও সমুদ্রের মিলনস্থলে অনেক বেশি মাছ পাওয়া যায়। তাই বিভাস ঠিক করে অন্য কোথাও না দাঁড়িয়ে সোজাসুজি মোহনায় গিয়ে দাঁড়াবে। কথাটা ভেবে বিভাস বইটা শক্ত করে ধরে, গ্রাম ছাড়িয়ে বনের পথে এগিয়ে যায়। গায়ের জোরে দুপাশের বৈঠা নেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মৃদু বাতাসে চারপাশ থরথর করে কাঁপছে। দুধরে গাছের পাতার জল পড়ার শব্দ শোনা যাচ্ছে। কখনো কখনো বনের মধ্যে থেকে হতুম প্যাঁচার ডাক ভেসে আসছে। শিয়ালেরাও করুণ স্বরে কেঁদে উঠছে। নদীর কিনারে ব্যাঙরাও যেন গলা খুলে গান গাইছে। এই সুন্দর মনোরম প্রকৃতির মধ্য দিয়ে বিভাস মুখে হাসি নিয়ে এগিয়ে চলেছে। বর্ষা হলে তার মাছ ধরতে বড্ড আনন্দ হয়। এদিন অন্য দিনের তুলনায় বেশি মাছ পাওয়া যায়, আর বেশি মাছ মানেই বেশি টাকা। কথাটা ভাবতেই আনন্দে তার চোখ চকচক করে ওঠে। সেবার গলা ছেড়ে গান করতে করতে নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে। কিছু দূর এগিয়ে আসতেই বিভাসের চোখে অদ্ভুত একটা দৃশ্য ধরা পড়ে। সে অনুভব করতে পারে হঠাৎ করে চারপাশে কেমন যেন শুনশান হয়ে গিয়েছে। ঝিঝি পোকাও যেন ডাকতে ভুলে গিয়েছে। ব্যাঙেরাও যেন গর্তের মধ্যে লুকিয়ে পড়েছে। সব কিছু একেবারেই নিস্তব্ধ। এই সারা বনের মধ্যে সে ছাড়া আর কেউ নেই। কিন্তু এর আগেও তো তিনি এখানে বহুবার এসেছে, কখনো তো এমন হয়নি। তাহলে আজ এমন কেন হচ্ছে? কেন মনে হচ্ছে আশেপাশে আর কোনো জীব নেই? দূরের গাছপালাও কেন তাদের পাতা নাড়াতে ভুলে গিয়েছে? এর কোনো জবাব বিভাসের কাছে নেই। তাই কথাটা ভাবতে ভাবতেই বিভাস নৌকায় জোর বাড়ায়। তাড়াতাড়ি এই জায়গাটা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সে সেটাই করার চেষ্টা করছে। এদিকে বৃষ্টিটাও তখন একটু কমে এসেছে। হয়তো আর আধা ঘন্টার নৌকা চালালে
সে একদম মোহনার সম্মুখে এসে পড়বে। আর সেখানে জাল ফেললেই মাছ আর মাছ। কথাটা ভাবতেই তার চোখ চকচক করে ওঠে, মনে সুখে স্রোত বয়ে যায়। বিভাস আর কোনো কিছু না ভেবে আরো জোরে নৌকার দাঁড় বাইছে। 10 মিনিট একটানা নৌকা চালানোর পর বিভাস নদীর বাঁকে চলে এসেছে। বাঁকটা নিয়ে ডানে গেলেই সে নদীর মোহনায় পৌঁছে যাবে। তবে বাঁকের সম্মুখীন আসতেই তার চোখ যায় ডান পাশের নদীর কিনারে। সেখানে সে দেখতে পারে একটা বড় গাছের নিচেই একটা নৌকা রাখা আছে। ছোট্ট একটা নৌকা, আলকাতরা দিয়ে কালো রং করা। নৌকার মধ্যে টিম টিম করে হেরিকেনের আলো জ্বলছে। বিভাস ভাবে হয়তো তার আগেই অন্য কেউ মাছ ধরতে চলে এসেছে। তবে তার ভালোই হলো, একার থাকতে হবে না। এই জেলের সাথে সেও মাছ ধরবে। কিন্তু জেলে কোথায়? তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। বিভাসের অদ্ভুত অনুভূতি হয়। তাই সে নৌকায় বসে চিৎকার করে ডাক দেয়, ওহে, কে গা তুমি? তোমার পরিচয় দাও দেখি। কথাটা বলে বিভাস চুপ করে বসে থাকে, উত্তরের অপেক্ষা করে। কিন্তু সামনে থেকে কোনো জবাব আসে না। আশেপাশে ভালো করে দেখে। সে আবার বলে ওঠে, এ হ্যাঁ, কথা কইছ না কেন? কেউ কি আছো নৌকার ভেতরে? এবারেও কোনো জবাব আসে না। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার মনের মধ্যে। তখনই সে নৌকা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। নৌকার কাছে আসতেই দেখতে পারে নৌকার মধ্যে কেউ নেই, শুধুমাত্র একটা বাতি জ্বলছে ভেতরে। এবার সে নৌকাটাকে আরো ভালো করে দেখে। এই নৌকা তো সে চেনে না। এমন নৌকা তো এই গ্রামে কারোর নেই। তাহলে এ কার নৌকা? কথাটা ভাবতে ভাবতে সে আরো একটা জিনিস লক্ষ্য করে। নৌকার চারপাশে সবকিছু বড্ড স্তব্ধ। জল পড়ার শব্দ পর্যন্ত নেই। মনে হচ্ছে সবকিছুই একটা জায়গায় থমকে গিয়েছে। এটা দেখে তার সাহস হয় না এখানে থাকার। তার মনে হচ্ছে এখনই যেন খারাপ কিছু হতে চলেছে। বিভাসারও লক্ষ্য করে সামনে যে নৌকাটা আছে সেটা যেন কোনো কারণে তারই দিকে এগিয়ে আসছে। আর ক্রমশ নৌকার রং উঠে বিবর্ণ হতে শুরু করেছে। এটা দেখে ভয়ে তার বুক কেঁপে ওঠে। আর তখনই বনের মধ্য থেকে এক ঝাঁক শিয়ালের ডাক ভেসে আসে। শিয়ালের ডাক শুনে বিভাসের মেরুদণ্ড দিয়ে ভয়ের ঠান্ডা স্রোত বয়ে যায়। সে আর নৌকা দাঁড় করিয়ে রাখতে পারে না। তাই তখনই এই নৌকা পেছনে ফেলে তার নিজের নৌকা সামনের দিকে বাড়ায়। আর তখনই সে পেছনের নৌকাটা ছাড়িয়ে হাত পুরি দূরে চলে আসে। আর তখনই ঘটে সব থেকে ভয়াবহ ঘটনা। হঠাৎ বিভাস শুনতে পারে পেছন থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসছে। সাথে সাথে চারপাশ থেকে একরাশ ঝড় যেন তারই দিকে এগিয়ে আসছে। জল উথাল পাতাল হতে শুরু করেছে। শান্ত নদী হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? তার কোনো কিছুই বুঝতে পারছে না। সে নিজের নৌকা সামলাতে ব্যস্ত হয়ে যায়। আর তখনই পেছন থেকে অদ্ভুত একটা কণ্ঠস্বর শুনতে পারে। কেউ যেন ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বলছে, মাছ ধরতে এসেছিস? দাঁড়া, তোকে মাছ ধরিয়ে দিচ্ছি। কথাটা শুনে বিভাস চমকে ওঠে। আর তখনই সে পেছনে তাকায়। সে যা দেখতে পারে তা থেকে ভয়ে বুক কেঁপে ওঠে। চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসবে।
মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। তবু সে সামনে তাকিয়ে দেখছে সামনের নৌকাটা এক নিমিষে ভাঙাচোরা হয়ে গিয়েছে। তার উপরে বাতির মতো কোনো আগুনের বল জ্বলছে, আর ওই ভাঙা নৌকার উপর দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি, যার সারা শরীর জলে ডুবে মরা ব্যক্তির মতো ধবধবে সাদা। গায়ের মাংস পচে গলে পড়ছে, চোখের স্থানে কোনো চোখ নেই, সেখানে আছে শুধু একরাশ অন্ধকার। তার মুখের মাংস গলে গলে পড়ছে, আর দাঁত বাইরে বেরিয়ে আছে। অস্থিরভাবে শব্দ করে সে হাসছে। আর তাকে ঘিরেই ঝড়টা চলছে। ওই বিভীষিকা কুৎসিতভাবে বিভাসের দিকে তাকিয়ে আছে। এটা দেখে বিভাসের গলা বুক শুকিয়ে যায়, ভয়ে কাঁপতে থাকে। এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে কোনো রকমে নিজের ছোট্ট ডিঙি নৌকাকে সামলাচ্ছে। আর তখনই দেখতে পারে ওই ভাঙা নৌকাটা তারই দিকে এগিয়ে আসছে, যেন তাকে সে হত্যা করতে আসছে। এটা দেখে বিভাসা সহ্য করতে পারে না। কোনো কিছু না ভেবেই সে জলে ঝাঁপ দেয়। তারপর কিভাবে সে ডাঙায় উঠেছিল আর কিভাবে নিজের বাড়ি ফিরে এসেছিল সে বলতে পারেনি। তবে সেই ভয়ঙ্কর হাসির শব্দ তার পিছু নিয়েছিল। তার পরের দিন বিভাস যখন তার সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের বলে, প্রথমে আমরা তা বিশ্বাস করিনি। যখন জিজ্ঞাসা করেছিলাম তার নৌকা কোথায়, তখন সে বলে নদীতে ফেলে চলে এসেছে, কোথায় আছে জানে না। তখন মাঝিদের দলেরা সবাই মিলে বড় নৌকা নিয়ে বিভাসের ডিঙি নৌকা খুঁজতে বের হয়, কিন্তু ওই বাঁকে গিয়ে না বিভাসের নৌকা খুঁজে পাই, আর না তার কথা মতো গতদিনের ভাঙা নৌকা খুঁজে পাই। কোথাও কোনো কিছুই নেই। মনে হয় এখানে কিছুই ছিল না। তবে এই ঘটনার পর বিভাসের বেশ কয়েকদিন শরীর খারাপ ছিল। কবিরাজ দেখিয়ে ঠিক হয়ে যায়। তবে সেদিন ওটা যে কি ছিল তা আমরা কেউ জানি না। প্রথম ঘটনা শোনার পর আমার ঘটনা শোনার প্রতি কেমন একটা যেন আকর্ষণ জন্মায়। আমি এই ব্যাপারে আরও তাকে প্রশ্ন করি। তারপর তিনি যে ঘটনাটা বলল তা শুনে আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। আর সেই ঘটনাটাই বলছি শোনো। নিশীথ কাকা বলছিল, এই ঘটনাটা খুব বেশি দিনের নয়, তাও বছর 3 হবে। আমরা 3 বন্ধু, তিলক, আবুল আর আমি। তিলকের নিজের মাছ ধরা বড় নৌকা আছে, আমার আছে জাল, আর আবুল হচ্ছে মাছ ধরায় শিল্পহস্ত। ও যেখানে হাত দেয় সেখানে গাদা গাদা মাছ উঠে আসে। আমরা এই 3 জন মিলে ঠিক করি নদীর মোহনা ছাড়িয়ে সুন্দরবনের ভেতরে একটা বিশেষ জায়গা আছে, ওখানে কেউ মাছ ধরতে যেতে চায় না, আমরা সেখানেই যাব মাছ ধরতে। এই সিদ্ধান্তে কেউ কোনো আপত্তি করে না, 3 জনই রাজি হয়ে যায়। তখন শ্রাবণ মাস, উড়ো মেঘে বৃষ্টি হয়। আমরা 3 জন সন্ধ্যার পরপরই নৌকায় প্রয়োজনীয় সরঞ্জাম তুলে রাখি। রাতে যদি খিদে পেয়ে যাই তার জন্য চিড়েমুড়ি, গুড় ছাউনির মধ্যে রাখা আছে। তাছাড়াও জাল, হাঁড়ি, বইটা সহ একটা বড় দা সবসময় সাথে নিয়ে রাখি। বনের মধ্যে কখন দরকার পড়ে যায় তার ঠিক নেই। আমিও তিলক উপরে উঠে দাঁড় ধরি। আবুল সামনে গিয়ে সিদ্ধি বানাতে বসে। রাতের বেলা এটা একটু দরকার পড়ে, না হলে গায়ে জোর হয় না। তো আমরা সময় নষ্ট না করে তখনই নৌকা ছেড়ে দিই। আবুল সামনে বসে গান ধরেছে। আমরা দুজন বৈঠা জলের মধ্যে ফেলে
সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আকাশে তখন তারাই ঝিকিমিকি করছে। রাতের ঝিঝি পোকাগুলো ডেকে কান কালা করে দিচ্ছে। তবে আমরা সেদিকে নজর না দিয়ে তিনজন একসাথে গানে গলা মেলাই। গানের সাথে সাথে নৌকা চলতে থাকে। গ্রাম ছাড়িয়ে বনের মাঝামাঝি এসেছি। তখন আকাশের দিকে চোখ যেতে বুকটা কেঁপে ওঠে। আকাশে ভোমরের মতো কালো মেঘ জমেছে। আমি ওদের বললাম, এই মেঘ হয়েছে, এখন কি করবি? এই অবস্থায় যাবি নাকি? সামনে থেকে আবুল বলে ওঠে, আল্লাহ আমাদের সহায় আছে, কিছু হবে না, চল তো। তিলকও একই কথা বলে। তাই আমি আর কোনো কথা বলি না। নৌকার বৈঠা জলে ফেলে জোরে জোরে নৌকা বাইতে থাকি। নদীর মোহনায় আসতেই আকাশ পেয়ে বৃষ্টি নামে। এত জোরে বৃষ্টি হচ্ছে যে সামনে এগোনো খুব মুশকিল হয়ে যাবে। তাই সামনে থেকে আবুল বলে ওঠে, একটা বড় গাছের নিচে নৌকা দাঁড় করা, তাহলে নৌকায় ক্ষতি কম হবে। বৃষ্টির মধ্যে না এগোনোই ভালো হবে। ওর কথা শুনে আমরা নদীর ধারে বড় একটা গরান গাছের নিচে নৌকা রাখি। তারপর ছাউনির ভেতরে এসে বসি। বাইরে বৃষ্টি পড়ছে। ভেতরে আমরা তিনজন সিদ্ধির ধোয়া টানছি। চারপাশে ঝিঝি পোকা ডাকছে। তার সাথে ব্যাং ডাকার শব্দ ও বৃষ্টির জল পড়ার শব্দ সব মিলিয়ে অদ্ভুত একটা শব্দ তরঙ্গ সৃষ্টি করেছে। অসম্ভব সুন্দর পরিবেশ চারিদিকে। এমন ঝুম বৃষ্টিতে অনেকদিন নদীর উপর নৌকা নিয়ে বসিনি। আজ মনটা কেমন যেন উদাস হয়ে উঠেছে। কিছুক্ষণ পর ছাউনির ভেতর থেকে চারপাশে দেখতে দেখতে হঠাৎ আমি খেয়াল করি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তো দাঁড়ানো মানা আছে। গ্রামের মুরব্বীরা বলে, নদীর এই দিকটায় যেন কখনো না দাঁড়ায়। এখানে নাকি রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেঁদে বেড়ায়, কোনো মানুষ নাকি জলের উপরে হেঁটে বেড়ায় কিছু খোঁজে। অনেকেই নাকি তার হাতে শিকার হয়েছে। গ্রামের বয়স্করা এও বলেছে, অনেক বছর আগে নদীর এদিক দিয়ে আমাদের গ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন গ্রামে যাওয়া আসা করা হতো। তখন দেশ ভাগাভাগি হয়নি। এই গ্রাম ও গ্রামের মধ্যে বিয়ে দেওয়া, অনুষ্ঠান পালন করা, যে কোনো উৎসবে এই গ্রাম ওই গ্রামের নিমন্ত্রণ করা সহ আত্মীয়পূর্ণ সম্পর্ক রাখা হতো। আর তখন নাকি নদীতে জলদস্যুরাও ছিল। ওরা নদীর যাত্রীদের আক্রমণ করত, সব কিছু কেড়ে নিত, কখনো বা খুন করে জলে ফেলে দিত। এমনই একদিন একটা নববিবাহ হওয়া দম্পতি বাংলাদেশের ওই গ্রাম থেকে আমাদের গ্রামে আসছিল। আর তখন জলদস্যুরা তাদের উপর আক্রমণ করে। সেই আক্রমণে কেউ বাঁচতে পারে না। জলদস্যুরা বউসহ সবাইকে খুন করে নদীর এদিকটাই ফেলে দেয়। আর তারপর থেকেই নাকি এই দিক দিয়ে কেউ গেলে আজও কারোর কান্নার শব্দ শোনা যায়। কেউ বাড়ি নিয়ে যাওয়ার জন্য অনুনয় বিনয় করে। আর একটা ভয়ঙ্করদর্শী নারীকে দেখতে পারে, যার সাজ নতুন সজ্জিত বউয়ের মতো। সে নাকি সবাইকে হত্যা করে। কথাটা মনে পড়তেই কেন জানি না বুকটা ভার হয়ে গেল। শরীরটাও কেমন অস্বস্তি লাগছে। আমি বললাম, এই জায়গায় কোথায় দেখেছিস তোরা? এখানে নাকি কথাটা শেষ করতে পারি না। আর তখনই পেছনে থাকা গরান গাছের গোড়া থেকে একজন নারীর কান্নার শব্দ ভেসে আসে। সে ইনিয়ে বিনিয়ে কাঁদছে।
কিন্তু এত রাত্রে এখানে মেয়ে মানুষ আসবে কোথা থেকে? এ কে বনের মধ্যে? এ কাঁদছে এইভাবে? হঠাৎ করে সামনে থেকে আবুল ভয়ের কণ্ঠে বলে ওঠে, এসব কি হচ্ছে? কে কাঁদছে? বনের মধ্যে কে কাঁদছে? এখানে মেয়ে মানুষ আসলো কোথা থেকে? আমি তখন ভয়াত্ম কণ্ঠে জবাব দেই, আমার মনে হচ্ছে সে ফিরে এসেছে। এতদিন পাড়ার বয়স্কদের কাছে যার গল্প শুনেছি, আজ যেন সেই বনের মধ্যে কাঁদছে। আমরা সবাই ওর এরিয়ার মধ্যে চলে এসেছি। কথাটা বলতে বলতেই শুনতে পারি পেছন থেকে হৃদয় বিদারক ভয়ঙ্কর একটা হাসির শব্দ ভেসে আসছে। এমন হাসি যে শুনবে সেখানেই সে ভয়ে জমে যাবে। আমরা এখন কি করব তার কিছুই বুঝতে পারি না। আর তখনই তিলক বলে, ভাই নৌকা টান, এখান থেকে পালা। তিলকের কথা শুনে এই মৌসালধারে বৃষ্টির মধ্যে নৌকাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু নৌকা এক বিন্দু নড়ে না। মনে হচ্ছে কেউ যেন নৌকা বেঁধে রেখেছে। এখান থেকে আর এক বিন্দুও নড়বে না। আমরা ব্যর্থ চেষ্টা করেও কিছু করতে পারি না। ভয়ঙ্কর হাসি ও কান্নার শব্দটা ক্রমশই আমাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু আমরা এখন কি করব তার কিছুই বুঝতে পারছি না। এদিকে বৃষ্টির সাথে ঝড় শুরু হয়েছে। সামনে থেকে ওই ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসছে। আমরা ভয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছি। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আর তখনই শুনতে পারি জলের উপর পা ফেলে কেউ সামনের দিকে এগিয়ে আসছে। আমরা ভয়ে ভয়ে শব্দের দিকে তাকিয়ে থাকি। আর তখনই বিদ্যুৎ চমকে ওঠে। আর বিদ্যুৎ চমকে উঠতেই যা দেখতে পারি তা দেখে আমরা তিনজন ভয়ে কাঁপতে শুরু করে দিই। আবুল, তিলক ও আমি তিনজনই ভয়ে জড়সড় হয়ে বসে আছি। কেউ কোনো কথা বলছে না। হতভম্ব হয়ে অন্ধকারের মধ্যে তাকিয়ে আছি। আর তখনই আরেকবার বিদ্যুৎ চমকে ওঠে। আর সাথে সাথেই দেখতে পারি সামনে একটা নারী মূর্তি জলের উপর দিয়ে হেঁটে আসছে। কিন্তু সে জলে ডুবছে না, বরং তার হাঁটার সাথে সাথেই তার পেছনের জল তরঙ্গ তুলে নৌকার দিকে এগিয়ে আসছে। নারী চুল হাওয়ায় উঠছে। তার চোখ দুটো লাল টকটকে, যেন আক্রোশে। মুখের মাংসগুলো পচে গলে গলে পড়ছে। একটা পচা গন্ধে আমাদের দম বন্ধ হয়ে আসছে। তাই সারা শরীরে রক্তের মতো লাল শাড়ি জড়ানো। উচ্ছিদভাবে হাসতে হাসতে সে সামনের দিকে এগিয়ে আসছে। আমি কিছু বলতে যাব তার আগেই আবুল বলে ওঠে, ওই দেখ, ওই দেখ, আমাদের দিকেই এগিয়ে আসছে। তাড়াতাড়ি পালা, না হলে ও আমাদের শেষ করে দেবে। কথাটা বলতেই আবুল ও তিলক জলের মধ্যে ঝাঁপ দেয়। আমি কি করব বুঝতে পারছি না। নৌকার এক কোণায় ভয়ে দাঁড়িয়ে থাকি। আবুল ও তিলকের নদীর জলে ঝাঁপ দেওয়া দেখে হতভম্ব হয়ে যায়। আর দেখি ওরা নদীর জলে ঝাঁপ দিতেই জলের মধ্যে অদ্ভুত এক আলোড়ন সৃষ্টি হয়।
কেউ যেন ওদের দুজনকে জলের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। একটা জলের পাকে পড়ে তারা নিচের দিকে এগিয়ে যাচ্ছে। এত সাঁতার কেটে ওঠার চেষ্টা করছে, কিন্তু ওই পাকের মধ্য থেকে তারা কোনোভাবেই উঠতে পারছে না। ক্রমশ ওরা দুজন নদীর গভীরে তলিয়ে যেতে থাকে। আর তখনই সারা নদীর জল লাল রক্তে ভেসে যায়। একটা ভয়ঙ্কর হাসির শব্দ চারপাশে ঘুরতে থাকে। পাগলের মতো সে হাসছে। তার হাসিতে এই ত্রিভুবন কেঁপে উঠেছে। হঠাৎ করে হাসির শব্দ কান্নার শব্দে পরিবর্তিত হয়ে যায়। আর তখনই একটা নারীর চিৎকার শব্দে আকাশ পাতাল কেঁপে ওঠে, মেঘ গর্জন করে ওঠে। তারপর সবকিছুই স্তব্ধ হয়ে যায়। জলের আলোড়নও কমে যায়। তখন চারপাশ থেকে জলে টুপটাপ করে বৃষ্টি পড়ার শব্দ কানে ভেসে আসে। আশেপাশে আর কেউ নেই। সেই নারী মূর্তিটাও উধাও। আবুল ও তিলককেও কোথাও দেখতে পারি না। আবুল ও তিলককেও কোথাও দেখতে পারি না। আর তখনই চোখ যায় জলের দিকে। নদীর সারা জল রক্তে লাল হয়ে উঠেছে। বুকের মধ্যে ভয়ে স্রোত বয়ে যায়। মনে কু ডাকতে থাকে। আমি তখনই চিৎকার করে ডাক দেই, আবুল, তিলক, কোথায় তোরা? কিন্তু আর কোনো জবাব আসে না। গরান গাছের নিচে নৌকার উপরে আমি একাই দাঁড়িয়ে আছি। আর কেউ নেই আশেপাশে। খুব কষ্ট হচ্ছিল। ভয়ে সারা শরীর কাঁপছিল। আমার আর মাছ ধরতে যাওয়ার মতো অবস্থা ছিল না। তাই কোনো রকমে নৌকা চালিয়ে নিয়ে গ্রামে ফিরে এসেছিলাম। তবে আর কোনোদিন আমার ওই বন্ধুদের খুঁজে পাইনি। ওই পিশাচিনী ওদের নিয়ে গিয়েছে। এই ঘটনা গ্রামের সবাইকে জানাই। ওই জায়গা যে কতটা ভয়ঙ্কর তা সবাই বলা বলি করেছিল। কাউকে না খাওয়া পর্যন্ত ওই পিশাচিনী থামে না। আমি অনেক ভাগ্য করে সেদিন বেঁচে ফিরেছিলাম। এই ছিল আজকের ঘটনা। আর ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ ভালো থেকো আর ঠান্ডায় সাবধানে থেকো। শুভরাত্রি। আজকের ঘটনাটা এ পর্যন্তই। তবে ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রতি সপ্তাহে এমন নিত্য নতুন ঘটনা ও গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।